বিজেপি বিধায়করা আক্রান্ত হচ্ছিলেন আর তার প্রতিবাদ জানাতে কোচবিহারে গিয়ে এবার আক্রান্ত হলেন খোদ বিরোধী দলনেতা। সরাসরি তাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আর এই চক্রান্তে তৃণমূল আর পুলিশকে একেবারে এক আসনে বসিয়ে আক্রমণ শানালেন তিনি। পাল্টা সবটাই শুভেন্দু অধিকারীর নাটক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর আবহে তৃণমূল বিজেপি সংঘাতে যখন তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি, তখন শোরগোল ফেলে দিয়েছে একটা চিঠি। মুখ্য সচিবকে পাঠানো জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠিতে দুজন ইআরও এবং দুজন এইআরওর বিরুদ্ধে সাসপেনশন, এমনকি এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়ে এই মুহূর্তে ফুটছে বঙ্গ রাজনীতি। আলোচনায় আসবো, কিন্তু তাই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলা, ভাঙলো কাজ, হত্যার ছক করা হয়েছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উদয়ন গুহ সরাসরি বলছেন চক্রান্ত করা হয়েছে। সব হিসেব হবে। হামলাকাণ্ডে ডিজিপি এসপিকেও নিশানা শুভেন্দু অধিকারীর। নাটক করছেন পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে এই বলে খোঁচা দেওয়া হয়েছে। ভোটার লিস্টে কারচুপিতে কড়া কমিশন, সাসপেন্ডের নির্দেশ দুই ইআরও এবং দুই এইআরওকে। মুখ্য সচিবকে এই নির্দেশের কথা বলে চিঠি লেখা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে। চিঠিতে আর কি রয়েছে এইবার দেখাবো। তালিকায় 127 জন ভুয়ো ভোটার, 2 জন ডব্লিউবিসিএস অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করতে হবে বলা হয়েছে উইদাউট ডিলে। এই এফআইআর এর নির্দেশ দিয়ে কমিশন চিঠি দিয়েছে একেবারে মুখ্য সচিবকে, নবান্নে চিঠি পাঠিয়েছে। কিন্তু নিঃসন্দেহে সকাল থেকে যে খবরে একেবারে উত্তেজনা ছিল সেটা কোচবিহারের ছবি। শুভেন্দু অধিকারীর মিছিলের পাল্টা তৃণমূলের মিছিল, আর তা নিয়ে রণক্ষেত্রের চেহারা কিভাবে কোচবিহার নিল, ছবিটা একবার আপনাদের সামনে রাখবো। একবার ছবিটা দেখুন, যখন হামলা চালানো হচ্ছে গাড়িতে কি উঠে এলো। চলো পিটতে বলো, পিটতে বলো, নামতে না বলো, নামতে না বলো, নামতে না বলো। আরে গাড়িকে যেতে বলো, তোমরা দাঁড় করে দিলে। মানে তো করতে দাও ভালো। ঠিক আছে, চলো স্পিডে বাড়ো, স্পিড বাড়ো। आप एक बार साइड करो, आप बढ़ते रहो, आप बढ़ते रहो, आप बढ़ते रहो। এই যে ছবি আপনারা দেখলেন, একেবারে ভেতরে শুভেন্দু অধিকারীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার পাশে বসে রয়েছেন নিশীথ প্রামাণিক। খেয়াল করবেন যখন ছবিটা নেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী তার ডান দিকে হেলে যাচ্ছেন। অর্থাৎ যেভাবে হামলা চালানো হচ্ছে, শুভেন্দু অধিকারী কার্যত যে কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় সরাসরি উদয়ন গুহর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। মারাত্মক অভিযোগ, তাকে খুনের ছক কষা হয়েছিল। কি বলেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা উদয়ন গুহ কি বললেন, পরপর দেখুন। এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম, 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, 1,500 উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো। আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার। আমি এর শেষ দেখে ছাড়বো, এর হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ,
মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে। ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। অভিযোগটা মারাত্মক। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। প্রথমে বাটাম দিয়ে মারা হয়েছে, তারপরে যখন গাড়ির কাজ ভাঙা যায়নি, তারপরে পেছন থেকে পরপর নির্দৃষ্টি করে গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন আজকে যদি গাড়িটা তার বুলেট প্রুফ না হতো তাহলে তার ঠাঁই মর্গে গিয়ে হতো। আমি বলছি এক তো হচ্ছে শুভেন্দু অধিকারীকে মিছিল করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে মিছিল করতে হয়, তারপরেও তৃণমূলের হামলার মুখে পড়তে হবে। এই হচ্ছে রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি বা পরিবেশ। একটা কথা আছে, পেরিক্লিস প্রিন্স অফ টায়ার শেক্সপিয়ার বলেছিল, হু মেক্স দ্য ফেয়ারেস্ট শো মিন্স মোস্ট ডিসিট। সবথেকে সুন্দরতম প্রদর্শনী করার অর্থ হলো সব থেকে বড় প্রবঞ্চনা। তো এখানে সব থেকে বড় কি হলো, উনি তো কি হলো তা আমরা দেখতে পাই। হ্যাঁ নিশ্চয়ই গণতান্ত্রিক অধিকার আছে, কেন হবে না? ওই যে বলে না, ধনী টেনে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধনী কাছে ঋণ এসেছে পাছে ধরা পড়ে। আজকে যে ভাষার জন্য যে জাতীয় সঙ্গীত সৃষ্টি করেছে, যে ভাষার জাতীয় গীত সৃষ্টি করেছে, যে ভাষা দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেই ভাষার আজকে সেই হামলা না, কোনোদিন তা না, ওটা অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। এই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমি বলছি রাজ্যের বিরোধী দলনেতা তিনি গাড়িতে বসে আতঙ্কের মধ্যে আছেন। আমি আবার বলবো, রাজ্যের বিরোধী দলনেতা তিনি গাড়ির মধ্যে আতঙ্কে আছেন, ওপর থেকে চাপড় দেখা যাচ্ছে, হাতে লাঠি দেখা যাচ্ছে, গাড়ির কাজ ভেঙে যাচ্ছে। এইটা কি রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের আদর্শ উদাহরণ হতে পারে না? হতে পারে না। হ্যাঁ, তরুণজ্যোতি তিওয়ারি। দেখো, শুভেন্দু অধিকারী Z+ সিকিউরিটি ক্যাটাগরিতে পড়ে, প্লাস স্টেট কভার তার কাছে আছে। নর্মালি তিনি যেখানে যাবেন রাজ্য পুলিশকে জানিয়ে এবং হোম সেক্রেটারিকে জানিয়ে যেতে হয়, নর্মাল প্রোটোকল। কলকাতা হাইকোর্ট এটা ক্ল্যারিফাই করেছে, রাজ্য সরকারকেও সিকিউরিটি দিয়ে বলেছে। আজকে প্রশ্ন সাধারণ মানুষের কাছে থাকবে আমার, একজন লিডার অফ অপোজিশন যিনি কিনা ক্যাবিনেট র্যাঙ্কের সমান, তিনি সুরক্ষিত নয় এই রাজ্যে। এই রাজ্যে বসে গণতন্ত্রের কথা আমরা বলি কি করে? দেখলাম একটা সিভিক পুলিশকে উনি ধরেছেন। সিভিক পুলিশ একটা নর্মাল ড্রেসে দাঁড়িয়েছিল ওখানে। এরকম কতগুলো সিভিক পুলিশ নর্মাল ড্রেসে ওখানে দাঁড়িয়েছিল। সিভিক পুলিশের ডিউটিটা কি? ট্রাফিক ম্যানেজ করা, দুই মানে ল অ্যান্ড অর্ডার দেখাটা না। সেখানে ওরা কী করছিল? পুরো আক্রমণটা আমরা দেখলাম। দেখো, একটা অদ্ভুত জিনিস, কোচবিহারে উদয়ন গুহর বাক্যবান আমরা শুনেছি, তার কীর্তি আমরা শুনেছি। আর এই ওখানে যে প্রোগ্রামটা হচ্ছে এটা কিন্তু কোর্টের অর্ডারে হচ্ছে। কোর্টের অর্ডার হয়েছে, কোর্ট বলেছিল, সেই হিসাবে প্রোগ্রাম হচ্ছে। আমি একটু সংশোধন করি, তোমার কাছে আসবো। সেটা হচ্ছে কোচবিহার থেকে ফেরার পথে ধূপগুড়িতে 27 নম্বর এশিয়ান হাইওয়েতে সিভিক ভলেন্টিয়ারের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। এটা কোচবিহারের ঘটনা। হ্যাঁ, না একজন আমি আবার বলছি কি, মানে প্রথমে একটা প্রোগ্রাম করার কথা ছিল, পারমিশন দেওয়া হয়নি। আমাদের পারমিশন দেওয়া হয় না, আমাদের বারবার কোর্টে যেতে হয়। কোর্ট থেকে পারমিশন পাওয়ার পর যদি এটা রাজ্যের অবস্থা হয়, তাহলে এই রাজ্যে গণতন্ত্র কোন জায়গায় দাঁড়িয়েছে? দেখো, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ফলো করি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই কথাটা আজকে মনে আছে, আমাদের এখনো মনে আছে, যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। শিশুপালের 100তম দোষ ক্ষমা করেছিল, 101তম দোষ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও ক্ষমা করেনি। আর এই উদয়ন গুহর মতো লোকগুলো সেই শিশুপালের জায়গাটা কিন্তু পার করে যাচ্ছে। মানুষ জবাব দেবে, গণতান্ত্রিকভাবে নেবে, কারণ মানুষ জানে যে এই রাজ্যে বিরোধী দলনেতা সুরক্ষিত নয়, সাধারণ মানুষ যাবে কোথায়? আমার মূল প্রশ্ন হচ্ছে, আমি এইখানে দ্রুত একবার সৈকতের কাছে আসতে চাইবো। তার কারণ হচ্ছে ছবিটা খেয়াল করবেন, একটা রিপিটিশন হচ্ছে। মার্চ মাসে যখন বারুইপুরে শুভেন্দু অধিকারী গেছিলেন, এই একই ঘটনা ঘটেছিল। তখনও অভিযোগ করেছিলেন যে এরকম বাটাম নিয়ে প্রথমে মারধর করা হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার ছক পর্যন্ত কষা হয়েছিল। আমি বলছি কার্যত ঘটনাস্থল পাল্টে যাচ্ছে সৈকত, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন কার্যত হচ্ছে না। ঠিক একই রকম ভাবে মনে করিয়ে দেবো যে জেপি নাড্ডার উপরেও কিন্তু একই রকম ভাবে হামলার ঘটনা ঘটেছিল। আমি আপনাকে বলছি, গত 1 বছরে দিনহাটায় বামেদের একটা পার্টি অফিস গত ধর্মঘটকে কেন্দ্র করে ভাঙচুর করে দখল করা 13 বার দখল করা হয়েছে। 13 বার দিনহাটার বুকে বিরোধীদের একটা মিটিং মিছিল পর্যন্ত করতে দেওয়া হয়নি।
কোচবিহারে রীতিমতন আইনের শাসন নেই, উদয়ন গুহদের শাসন চলছে, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, সমাজ বিরোধীদের দাপাদাপিতে বিরোধী শূন্য একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির সঙ্গে আমাদের রাজনীতিগতভাবে বিরোধও রয়েছে, কিন্তু এই যে লুম্পেনদের রাজত্ব কায়েম করা, কাউকে কোনো রাজনীতির কথা বলতে দেবো না, এটা সুস্থ রাজনীতির পরিচয় নয় একদম। আজকে তৃণমূল কংগ্রেস আসলে শুভেন্দু অধিকারীর কনভয়ে আঘাত করে বিজেপিকে, শুভেন্দু অধিকারীকে ফুটেজ দিয়ে নজর ঘোরানোর চেষ্টা করছে। দেবানন্দা বলছিলেন না যে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়েছে কারণ বাংলা ভাষা আক্রান্ত বলে, এটাই তো তৃণমূল চায়। তৃণমূল নিজেদের ভোট ব্যাংক বানাতে চায়। কোচবিহার বিজেপিকে রিজেক্ট করেছে, বিজেপি পরাজিত হয়েছে লোকসভায়, তারপরেও কেন এই বাইনারি তৈরি করা হচ্ছে? আসলে নারায়ণী রেজিমেন্ট তৈরি না হওয়া, নারায়ণী পুলিশ ব্যাটালিয়ন তৈরি না হওয়া, রাজবংশী ভাষায় শিক্ষক না থাকা, দিনহাটায় যে মডেল ত্রিপুরায় বিজেপির একই মডেল, সেই একই মডেল। আমি শুধু সৈকতকে স্মরণ করিয়ে দেব, যেটা বারুইপুরে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, তাকে হত্যার ছক কষা হয়েছে, সেই একই অভিযোগ কোচবিহারে আজকে করছেন। আমি বলছি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এক্ষেত্রেও ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার সিপিএম এর বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন, যেটা দিয়ে শুভেন্দু অধিকারী করছেন। কিন্তু আজকের ঘটনার প্রতিবাদ শুধু জেলা নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। বিজেপি রীতিমতো রাস্তায় নেমে পড়েছে শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে। 5 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মানিকতলা, লেক টাউন, বারাসাত, দুর্গাপুর থেকে শুরু করে নন্দীগ্রামের ছবি। ভগৎ সিং মোড়ে রাস্তা অবরোধকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা। এই জায়গায় বিজেপি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ চলছে, আমরা দেখতে পাচ্ছি। এই কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে টায়ার জ্বালানোর চেষ্টা চালায় এবং পুলিশ সরানোর চেষ্টা চলে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে চূড়ান্ত। আমাদের আশঙ্কা হচ্ছে পরিস্থিতি আজকে এখনো 8-9 মাস বাকি রয়েছে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে। আজকে যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়, যত দিনটা ভোটের দিকে এগোবে পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাবে নাকি? পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু গুচ্ছ প্রশ্ন রয়েছে। এই মুহূর্তের খবর, শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন এসেছে। ঠিক কি হয়েছে কোচবিহারে জানতে চাইলো অমিত শাহর মন্ত্রক। আরেকবার আপনাদের বলবো, শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে, হোম মিনিস্ট্রি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ফোন এসেছে। কি ঘটনা ঘটেছে পুরোটা জানতে চাওয়া হয়েছে। আমি বারে বারে বলছি যে 19শে মার্চ যে ঘটনা বারুইপুরে ঘটেছিল, আজকে কোচবিহারের ঘটনার সঙ্গে একাধিক জায়গায় মিল রয়েছে। শুধু ঘটনার পরম্পরায় নয়, সেবার একেবারে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালিকে কাঠগড়ায় তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আজকে গোটা ঘটনার পেছনে কোচবিহারের এসপির ভূমিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। আমার এইখানে নিঃসন্দেহে প্রশ্নটা থাকবে যে আজকে যারা দেখেছে ছবিটা, আমি আবার ছবিটা আপনাদের দেখাবো, যখন হামলাটা চালানো হচ্ছে তখন কোথাও কি পুলিশকে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে? কোথাও পুলিশকে এই ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে দেখা যাচ্ছে? প্রশ্নটা আমাদের এইখানে। হাতে তৃণমূলের পতাকা ছিল বলে কি পুলিশ হাত গুটিয়েছিল? খেয়াল করুন, পরপর কিন্তু লাঠি আসছে শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে, চাপড় মারা হচ্ছে। কোথাও দেখতে পাচ্ছেন পুলিশকে অ্যাকশন করতে? আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের এই আপাত ইনঅ্যাকশনের পেছনে কারণটা কি? অরিন্দম আচার্য। প্রথম কথা আপনাদের বলি, আমাদের মাস্টারমশাই খুব সুন্দর ইংরেজিতে কিছু কথা বলেছে। আমার আজ মনে পড়ছে যে রামকৃষ্ণ মিশনে মহারাজ বলেছিলেন, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। উদাহরণের থেকে দৃষ্টান্ত অনেক বেশি মূল্যবান। কেন বলছি? 2005 এবং 2006-07 আমি মালদায় ছিলাম। সেই সময় আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তখন ওখানে যখন গিয়েছিলেন, তখন তো মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন আমরা কি দায়িত্ব নিয়েছিলাম অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ এসপি, যে কোনোভাবে যেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন ব্রেক না হয়। উই এক্সটেন্ডেড ফুল কোঅপারেশন টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। আজকে আপনি বলছেন পাইলট ভ্যানটা পর্যন্ত আজকে অ্যাটাক করে দিচ্ছে। আজকে হাইকোর্টের অর্ডার একজন বিরোধী দলনেতা, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে একজন মুখ্যমন্ত্রীর যা গুরুত্ব, বিরোধীরা আজকে গুরুত্ব ইকুইভ্যালেন্টলি সমান। সেই বিরোধী পক্ষ আজকে হাইকোর্টের অর্ডারে যাচ্ছে,
আপনারা বলছেন বাংলা ভাষা, বাংলা ভাষা। আপনি আমাকে বলুন যে কথাগুলো উচ্চারণ করেছে যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটাও বাংলা ভাষা। আবার মা তুমি কেঁদো না, তোমার চোখের জলটা আমি মুছিয়ে দিচ্ছি, এটাও বাংলা ভাষা। আমি আপনাকে আজকে একটা প্রশ্ন করতে চাই যে আজকে যেভাবে অ্যাটাক হয়েছে, কোথায় শাসক দলে অনুব্রত মণ্ডল যখন নাকি কনভয় নিয়ে যায়, আজকে ক্যানিংয়ের যখন আজকে এমএলএ শওকত বাবু যখন আজকে কনভয় নিয়ে যায়, আপনাকে একটা দেখাতে পারবেন ওখানে কোনোদিন অ্যাটাক হচ্ছে? তাহলে বিরোধী পক্ষকে কেন অ্যাটাক করছে, কি কারণে? আমি আপনাকে আজকে শেষ করছি একটা কথা বলে। মিস্টার জেবি নাড্ডাকে যখন অ্যাটাক করে সিরাকলে, আমি দেখেছিলাম 3 জন আইপিএস এর বিরুদ্ধে এই স্বরাষ্ট্র একেবারে আমি বলছি এইবারে স্বরাষ্ট্র দপ্তরে ফোনটা এলো, ফোন আসার পর কি ব্যবস্থা হবে আমাদের সেদিকেও সমানভাবে নজর থাকবে। ঠিক যেমন ভাবে বিরতির পর আমাদের নজর থাকবে ব্যবস্থার কথা বলছিলাম, ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছে নবান্নকে। ছবিটা আমি আরেকবার আপনাদের সামনে রাখবো, যখন শুভেন্দু অধিকারী একেবারে আদালতের নির্দেশে তার কনভয় নিয়ে যাচ্ছেন, বিজেপি বিধায়কদের ওপর যেভাবে হামলা হয়েছে তার প্রতিবাদে দেখতে পাচ্ছেন একেবারে তার গাড়িতে যেভাবে পরপর হামলার ঘটনা ঘটেছে, তাকে হত্যার ছক ছিল বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলছেন যারা হামলা চালিয়েছে বেশিরভাগ রোহিঙ্গা এবং এদের মধ্যে বাংলাদেশি মুসলিম তারা রয়েছে। এখনো পর্যন্ত মাত্র একজনকে পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে। দেখতে পাচ্ছেন ছবিতে পরপর যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা দেখা যাচ্ছে, কারা হামলা চালাচ্ছে তাদের পর্যন্ত দেখা যাচ্ছে। পুলিশ ধরেছে এখনো পর্যন্ত মাত্র একজনকে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা, মূলত বিজেপি এখানে প্রশ্ন তুলতে শুরু করেছে, কোনো অ্যাকশন মোডে পুলিশকে কেন দেখা গেল না? যখন বিরোধী দলনেতা তিনি যখন এই উচ্চস্তরের নিরাপত্তা পেয়ে থাকেন, সেখানে এই ধরনের পরপর হামলার ঘটনা ঘটছে পুলিশের সামনে কিভাবে, এই প্রশ্ন তুলেছেন তিনি। বিরোধী দলনেতা নিজেই গোটা ঘটনার পেছনে পুলিশের ভূমিকা, কোচবিহারের এসপি থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। চলো পিটতে বলো, পিটতে বলো, নামতে না বলো, নামতে না বলো, নামতে না বলো, নামতে না বলো। আরে গাড়িকে যেতে বলো, তোমরা দাঁড় করে দিলে। আমি এইবার আপনাদের দেখাবো যে প্রথমে শুভেন্দু অধিকারী বলছিলেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা তাদের উপরে যারা হামলা চালিয়েছে তৃণমূলের পতাকা হাতে, তাদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা ছিলেন। শুভেন্দু অধিকারী বলছেন এদের মধ্যে কয়েকজন ছিলেন যারা বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, যারা হিজবুল মুজাহিদিনের সদস্য, যারা বাংলাদেশের জামাতের সদস্য। মারাত্মক অভিযোগ, কি বলেছেন দেখুন। ये रोहिंग्या और बांग्लादेशी मुसलमान लोग ने किया है। ये खोकसाडांगा और खागड़ाबड़ी एरिया बांग्लादेश से सटा हुआ एरिया है। ये जो आज का हमला हुआ, इसका पीछे अंसारुल बांग्ला, हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का जमात हिफाजत, ये सब मिला हुआ है। पिछले साल आज का दिन 5 अगस्त को शेख हसीना वाजिद को छोड़ना पड़ा थी वह बांग्लादेश। ये तृणमूल कांग्रेस का साथ जो इस्लामिक टेररिस्ट ग्रुप है उसका साथ सीधा सीधा संपर्क है। ये वहाँ जानलेवा हमला किया। येस्टरडे ममता बनर्जी का भतीजा अभिषेक बनर्जी का साथ कुचबिहार का नोटोरियस क्रिमिनल उदयन गुहा और वहाँ का डिस्ट्रिक्ट प्रेसिडेंट मीटिंग करके सब तैयारी किया, और जो 1500 क्रिमिनल को ये लोग यूज किया, इसमें 80% बांग्लादेशी मुसलमान और रोहिंगा था। इसलिए किस तरीके से पश्चिम बंगाल को बांग्लास्थान बनाना जाए और एक्सट्रीमिस्ट फोर्स, जिहादी, खूंखार आतंकवादी इस पूरा प्रदेश के खास करके 9 जो सटे हुए एरिया है, जहां डेमोग्राफी ऑलरेडी चेंज कर दिया, जहां 28
30% से ज्यादा पिछले 10 साल में वोटर एनहेंस हुआ। আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, প্রথমে আমরা এই বিষয়ে আলোচনায় ছিলাম যে এই রাজ্যের তাহলে গণতান্ত্রিক পরিবেশ কোথায় রয়েছে, যেখানে বিরোধী দলনেতা পর্যন্ত তাকে হত্যার ছক কষা হচ্ছে বলে অভিযোগ করেন। কিন্তু এইবার যেটা শুভেন্দু অধিকারী বললেন, এর পেছনে বাংলাদেশের এবিটি রয়েছে, হিজবুল মুজাহিদিন রয়েছে, বাংলাদেশের জামাত রয়েছে। এবার তো আরো বড়, মানে আমি বলছি এবার তো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন কার্যত শুভেন্দু অধিকারী। হ্যাঁ দেখুন, মানে উনি গাড়ির ভেতরে ছিলেন, কিন্তু কারা ওনাকে আক্রমণ করছে, এদের মধ্যে আনসারুল্লাহ বাংলাদেশ আছে, হিজবুল্লাহ আছে, এগুলো উনি চিনলেন কী করে? তাহলে ওনার সাথে কি যে যোগাযোগ আছে এই ধরনের কথা যখন বলছেন, মানে নিশ্চয়ই উনি ওদের ছেলেন, নাহলে এটা উনি বললেন কী করে? এটা বলে কিন্তু উনি বিপদই ডেকে আনছেন। কিন্তু আরেকটা হতে পারে, উনি হয়তো যখন এগুলো বলছেন তো কেন্দ্রীয় সরকারকে হয়তো বলার চেষ্টা করছেন যে দেখো বাইরের বাংলাদেশের আতঙ্কবাদীরা ঢুকে হিন্দিতে বলেছেন, হতে পারে, সেগুলো আমি জানি না, হিন্দিটা বোঝা যাচ্ছিল না ভাষাটা। তো যেভাবে উনি বলছিলেন তো সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন এটা এই ভাষার প্রয়োজন ছিল কিনা। কিন্তু বোধ হয় আমার যেটা মনে হচ্ছে, এনএসএকে দিয়ে তদন্ত করার চেষ্টা বা কেন্দ্রকে বলা যে বাংলাদেশের আতঙ্কবাদীরা ঢুকে পড়েছে, লোকাল আতঙ্কবাদীদের ঢুকলে তো কিছু হচ্ছে না। নাড্ডার কথা তো আমাদের কেউ বললো, নাড্ডাকেও আক্রমণ করেছিল বিজেপি যিনি প্রধান, কিছু হয়নি। এবারে উনি যদি দেখাতে পারেন যে এটা বাংলাদেশের আতঙ্কবাদীরা আছে, তাহলে হয়তো কেন্দ্র যদি ঘুম ভাঙে, এটা হয়তো উনি ভাবছেন, এটা হওয়ার সম্ভাবনা আছে। তবে প্রশ্নটা কিন্তু আরও বৃহত্তর। আমার যেটা মনে হয় যে ভায়োলেন্সটাকে একটা এমনভাবে ব্যবহার করা হয় যে দেখো এখানে এক বিরোধী নেতা, তার বুলেট প্রুফ গাড়ি আছে, সেখানেও আমরা তাকে ছাড়ছি না। সুতরাং তুমি যদি বিরোধী কোনো বক্তব্য রাখো, আমাদের দলের বিরুদ্ধে বক্তব্য রাখো, তুমি যেই হোক না কেন, তোমার তো একটা আছে ভাঙা সাইকেল বা সামান্য কিছু, তুমি কত বিপদে থাকবে। তুমি যদি এইটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা, পরিষ্কার যে একেবারে পরিষ্কার বার্তা যে বিরোধী তুমি কথা যদি বলতে চাও তাহলে কি পরিণতি হতে পারে। হ্যাঁ, দ্রুত তরুণ ফার্স্ট থিং, কেউ গান্ধারী হয়ে থাকলে তাকে চোখে পট্টি খোলার দায়িত্ব তো আমার নয়, কারণ মাঝে মাঝে নিজের খুলে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গে এবিটির অ্যাক্টিভিটি বাড়ছে আমরা জানি, জামাতের অ্যাক্টিভিটি বাড়ছে আমরা জানি, সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল, আনসারুল্লাহ বাংলার অ্যাক্টিভিটি বাড়ছে। আমরা শেষ করে দাও, তোমার সব কথা সত্যি ধরে বলছি, তাহলে এইখানে তো প্রশ্ন ওঠে বিএসএফ এর ভূমিকা নিয়ে। ক্লিয়ার, আমি আবার বলছি, বিএসএফ এর নিয়ে আমি বারবার বলতাম, 100 বার বলতাম, যদি ন্যাশনাল সিকিউরিটি শুধুমাত্র বিএসএফ এর দায়িত্ব থাকতো, আর যদি ল্যান্ডটা দিয়ে দেওয়া হতো, মানে ফেন্সিং করার জন্য দেওয়া হয়নি, দেশটা তো সবার, পশ্চিমবঙ্গ তো আলাদা কোনো দেশ নয়, এখানে জঙ্গি সংগঠন সমান অভিযোগ শুধু এই রাজ্য নয়, বিজেপি শাসিত ত্রিপুরা থেকেও সমানভাবে আসে। আমি বলছি সেখানে তো আর তোমার ল্যান্ড পাওয়ার সমস্যা সেখানে নয়, সেখানে তোমাদেরই তো রাজ্য সরকার রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার। না, ত্রিপুরা থেকে সিমির ফাউন্ডার মেম্বার রাজ্যসভায় গেছিল, ওখান থেকে যে খগড়াগড় হয়েছিল, ওখানে খগড়াগড়ের মতো ঘটনাকে ধামাচাপার জন্য সিলিন্ডার ব্লাস্ট, ওখানকার মুখ্যমন্ত্রী তখন সিপিএম এর ছিল, তাও কি বলেছিল? বলেনি তো, পশ্চিমবঙ্গে বলেছে জামাতি অ্যাক্টিভিটি। ত্রিপুরার কথা যখন হলো, আমি ত্রিপুরা নিয়ে, আপনাদের মনে থাকবে যে ত্রিপুরা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, মনে করিয়ে দিল, ধন্যবাদ তরুণ জ্যোতিকে। এই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ত্রিপুরায় হামলার ঘটনা ঘটে, তখন বিজেপি কি সমানভাবে সক্রিয় থাকে বা সরব হয়? আজকে শুভেন্দু অধিকারীর হামলার ঘটনায় যেমন সরব হচ্ছে বিজেপি, এই প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ, কি বলেছেন একবার দেখুন। শুভেন্দু অধিকারীর কনভয় নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে। তো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ত্রিপুরায়, তার কনভয় যখন হামলা হয়েছিল, ইট পাথর লাঠি মারা হয়েছিল, তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলী আস্ফালন করেছিল। কনভয় যাওয়ার সময় সেখান থেকে উত্তেজক সংলাপ আসার অভিযোগ এসছে, তর্কাতর্কি কিছু হয়, আর সেই সময় আমাদের উত্তরবঙ্গের নেতারা বলছেন, তারা একদম খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির কিছু লোক ওখানে যা করে অতীতেও করেছে, যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে, আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল, ধরা পড়ে গেছিল ক্যামেরায়, ভেতর থেকে কাঁচ ভাঙছিল গাড়ি। তো নিজেরাই ভেঙে, ওরা যে বিতর্কের মুখে পড়েছে, ওরা যে বিরোধিতার মুখে পড়েছে, উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে না। না, তার মানে দেবনারায়ণ, বিষয়টা এরকম দাঁড়ালো, ত্রিপুরায় যদি বিজেপি তৃণমূলকে মারতে পারে, এ রাজ্যে তৃণমূল বিজেপিকে মারবে, এটার আশ্চর্য কি?
না, আমি প্রথমে বলেছি সুন্দরতম, সব থেকে সুন্দরতম প্রদর্শনী অর্থ হলো সব থেকে বড় প্রবঞ্চনা। না, এই যে একটু আগে রাধাগোপাল পরিষ্কারই বলল যে কি একজন উনি সবাই চিনে ফেলেছেন, মানে ওনার মোটোটা ওই ব্যাপারটা কিছু হবে। আমি ওই ধরনের হিন্দিতে বলবো যে সারা ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই যে বলে এই যে প্রভাকাণ্ডা ডাজ নট ডিসিভ পিপল, ইট মেয়ারলি হেল্পস দেম টু ডিসিভ দেমসেলফ। মিথ্যা প্রচার মানুষকে প্রভাবিত করতে পারে না, ও প্রভাবিত নিজেই হচ্ছে। না, এবার আমি মিথ্যে প্রচার থেকে এবার যেটা অবৈধ কাজ আমি সেইখানে আসবো। এইটা আমার হাতে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের তরফে হচ্ছে দেওয়া চিঠি, যে চিঠি পাঠানো হয়েছে নবান্নতে মুখ্য সচিবের কাছে। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে 2 জন WBCS অফিসার সহ 5 জনের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে, সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 জন ERO এবং 2 জন AERO তাদের সাসপেন্ড করতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মোট 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না, এই দুটি বিধানসভা কেন্দ্রের ERO তাদের সাসপেন্ড করতে বলে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার, এবং মোট 5 জনের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়ে জাতীয় নির্বাচন কমিশন এই চিঠিটা পাঠিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। আমি এইখানে সৈকতের কাছে আসতে চাইব এই কারণে, অভিযোগটা সৈকত অত্যন্ত মারাত্মক। কেন বলছি? এদের বিরুদ্ধে অভিযোগ যে 127 জন ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে। আচ্ছা, একজনের নথিতে 10 জনের নাম তোলা হয়েছে ভোটার লিস্টে বলে অভিযোগ। আমার প্রশ্ন হচ্ছে, তার মানে এই ধরনের কাজ এরা কি আগেও করেছেন? উদ্বেগ, আমি বলছি তালিকাটা কিন্তু এটা প্রথম তালিকা। আমি দর্শকদের মনে করাবো, 2 দিন আগে আমরা দর্শকদের দেখিয়েছিলাম যে উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, এই দুটো জায়গা থেকে মোট 102 জন অস্তিত্বহীন ভোটার, বাস্তবে তাদের কোনো চিহ্নই নেই, তাদের নাম তোলা হয়েছে। এবং এটা কোনো অভিযোগ নয়, কমিশন সূত্রে খবর তারা মানে এই 2 জন ERO অর্থাৎ নন্দকুমার এবং রাজারহাট গোপালপুরের যারা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তারা এই অভিযোগটা তারা স্বীকার করে নিয়েছেন। ফলে আরও একটা তালিকায় ক্ষেত্রে আসতে পারে, এই সম্ভাবনা উজ্জ্বল। আমি বলছি মাত্র দুটো বিধানসভার ক্ষেত্রে যদি এইরকম ছবি হয়, 294-এ কি ছবি দেখা যেতে পারে সৈকত? দিনের পর দিন নির্বাচন কমিশনে আমরা যখন বামফ্রন্টগতভাবে বারে বারে মৃত ভোটারদের নাম বাদ যাওয়া, ভুয়ো ভোটারের নামের তালিকা থেকে বাদ যাওয়ার জন্য বারে বারে তালিকা নিয়ে যেতাম, নির্বাচন কমিশন প্র্যাকটিক্যালি ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করত। রাজ্যের সরকারি পদস্থ অফিসারদের বাধ্য করা হয়, আমি বলছি সুব্রতার দায়িত্ব নিয়ে সরকারি কর্মীদের বাধ্য করা হয় তাদেরকে এই কাজগুলো, অনৈতিক কাজগুলো করতে। এবং তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে আইপ্যাকের টিমের মেম্বারদের বসিয়ে রেখে এবারেও এই যে ভোটার লিস্ট সংশোধনী বা সরকারি প্রকল্প কিংবা নির্বাচন কমিশন সংক্রান্ত কাজ ব্লক অফিসগুলোর ভেতরে সরকারি কর্মচারী পাশেই আইপ্যাকের লোকেরা বসে রয়েছে। সরকার আইপ্যাক দল মিলেমিশে একাকার। আমি বলছি মডেলটা একই, বিজেপি তৃণমূল নির্বাচন কমিশন, এরা আসলে বাঙালিদের একটা অস্তিত্ব সংকটে ফেলতে চাইছে। এই যে তুমি আগের আলোচনায় বলছিলে রোহিঙ্গা, এখানে বলছো ভুয়ো ভোটার ঢোকানোর জন্য বাধ্য করা, অস্তিত্বহীন ভোটারের নাম ঢোকাতে বাধ্য করা। এখান থেকে তো বোঝা যায় কি করে পঞ্চায়েতে 113% ভোট পোল হতো, কি করে 99% ভোট পেয়ে একজন নির্বাচিত হতেন। আসলে পুরোটাই একটা পরিকল্পিতভাবে গণতন্ত্রকে গলা টিপে খুন করে ব্যাপক লুটতরাজের মধ্য দিয়ে বিরোধী শূন্য নির্বাচনী ব্যবস্থা চালু করতে চায়। আমি বলছি শুভেন্দু অধিকারীরা আজকে বিজেপিতে নেতা হয়েছেন, তৃণমূলে থাকাকালীন এই পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীরা এই মডেল চালু করেছিলেন। যে মডেল আজকে কোচবিহারে উনি আক্রান্ত হয়েছেন, ঠিক একইভাবে যেমন সূর্য মিশ্র, আব্দুল মান্নানরা আক্রান্ত হতেন, ত্রিপুরাতে যেমন বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে, ঠিক একইভাবে এই ভুয়ো ভোটার 100% ভোট করানো, সরকারি অফিসারদের বাধ্য করা। তোমার মনে থাকা উচিত, একের পর এক সরকারি অফিসার যখন এই ছাপ্পা মারতে গেলে প্রতিবাদ করত, তাদেরকে পর্যন্ত থ্রেট করা হয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীরা তারা যখন খবর করতে গেছে কি করে একজন মৃত সঙ্গীত শিল্পী ভোট দিয়ে যাচ্ছেন, তখন সাংবাদিকদের পেলে পেটানো হয়েছে। স্বাভাবিকভাবে আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যারা সরকারি কর্মচারী করেন তাদের জীবনের ঝুঁকি নিয়েও ছেলে খেলা করছে। আমি বলছি খেয়াল করবেন, এইটা কিন্তু হচ্ছে সেই সময় যখন SIR কিন্তু এ রাজ্যে এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, বিএলওদের প্রশিক্ষণ হয়েছে এবং তার মধ্যে কিন্তু এই ছবিগুলো সামনে আসছে। SIR শুরু হওয়ার পর কি হবে আমরা জানি না, কিন্তু এই SIR এর আবহে পুরোটা হচ্ছে বিজেপির চক্রান্ত NRC চালু করার। এই মারাত্মক অভিযোগ আজকে ঘাটালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। দেখুন, এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে NRC করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আবার নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকে নাম তুলবেন। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা জানেন, দরবার করবেন, আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া
আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেটেল হয়েছে, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছো? আধার কার্ড কে করেছিল? ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে? সেই টাকাগুলো দিয়ে তো জল বন্ধ কি করে হয়, বন্যা, সেটার জন্য কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তো তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম, এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখালাম যে নির্বাচন কমিশন কোথাও বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজ করছে না তো, এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের তরফে বারে বারে তোলা হচ্ছে। আজকে যেখানে এই যে দুজন ইআরও এবং দুজন এইআরও, যাদের বিরুদ্ধে শুধুমাত্র সাসপেনশন নয়, একেবারে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি লিখেছেন, তার পেছনেও কোনো বিজেপির স্বার্থ চরিতার্থ করা হচ্ছে কিনা এই প্রশ্ন তুলছেন তৃণমূল। তুলতে গিয়ে শুভেন্দু অধিকারীর কয়েকদিন আগে করা একটা মন্তব্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সেদিন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী বিহারের এসআইআর এর প্রসঙ্গ তুলে? দেখুন, বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। তরুণজ্যোতি, এখানে তৃণমূলের প্রশ্ন, তার মানে কোথাও এই যে সাসপেনশনের নির্দেশ বা এফআইআর এর নির্দেশ, এর মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে না? দেখো স্যার, না স্যার প্রচন্ড কড়া, বকাটে ছাত্রছাত্রীরা সাবধান হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়ে সবাইকে বলে দিলেন, ঠিক তেমনই বাংলা ভাষার নামে ভারতীয় বাঙালি এবং বাংলাদেশের বাংলা ভাষীদের মিলিয়ে এটা গোলানোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছেন না বিএলওদের উদ্দেশ্যে যে আপনারা কারোর নাম বাদ দেবেন না। আমি তাদেরকে বলতে চাই, তারা খুব শিক্ষিত মানুষ, যারা বিএলওর কাজ করবেন তাদেরকে অনুরোধ করব রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে ধারা 32টা একটু পড়ে নিতে। 32 অনুযায়ী যদি তারা গোলমাল করে তাদের 3 মাস থেকে 2 বছরের জেল হবে। একদিনের যদি জেল হয় তাদের চাকরিটা যাবে, ডিপার্টমেন্টের প্রসেসিং শুরু হবে, তাদের জেল হবে, পেনশনও পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি নাচে তাদের সব যাবে। আর সিম্পল কথা দেখো, এবার খেলা ভাঙার খেলা হবে। আবার বলছি 2000, মমতা একটা মিথ্যে কথা বললেন যে 2000 মানে বার্থ সার্টিফিকেট কোথায় পাবে, দরকার নেই তো। 2002 যাদের 50 বছর পুরনো, 2002 এসআইআর নিশ্চয়ই বাবা মার নাম আছে। 2002 এসআইআর যদি বাবা মার নাম থাকে তার চিন্তা করার কোনো কারণই নেই। কিন্তু পাশাপাশি এই প্রশ্ন থাকবে যে 11টা নথির কথা বলা হয়েছে, তার মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অন্যতম, যেটা পাওয়ার জন্য আবার আধার কার্ডের প্রয়োজন, অথচ আধার কার্ড 11টা নথির মধ্যে নেই কেন? আমি এখানে দ্রুত রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসতে চাইবো। তার কারণ হচ্ছে আমি এই যে চিঠি, সেইখানে একটা জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। আচ্ছা, এই বিএলও যারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম কালেক্ট করার কাজটা করবেন, তারা কিন্তু রিপোর্ট করবেন এই ইআরওকে। ইআরওর বিরুদ্ধে অভিযোগটা কি? violated the policy of data security while sharing their login credential to the ER database with unauthorized persons। অর্থাৎ নিজের লগইন ক্রেডেনশিয়াল তারা কিছু অবৈধ মানুষের সঙ্গে শেয়ার করেছেন। আমার প্রশ্ন হচ্ছে রাজাগোপাল বাবু, বিএলওরা তো বুঝলাম না হয় চাপের মধ্যে কাজ করে, তার মানে কোনো চাপের মধ্যে কি ইআরওরাও কাজ করে নাকি বিশেষ কোনো কারণে তারা তাদের ডেটা, তাদের ক্রেডেনশিয়াল, তারা লগইন ক্রেডেনশিয়াল তারা শেয়ার করছেন? কি কারণে করছেন তারা? না দেখুন, এটা তো অভ্যেস হয়ে গিয়ে দাঁড়িয়েছে। একজন পার্লামেন্টারিয়ানের নাম শুনেছিলাম, তিনি তার পার্লামেন্টারিয়ান যে লগ ইন ফেসিলিটিস পয়সার বিনিময়ে কারুকে দিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে যে WBCS অফিসার হয়তো ইআরও, আমি জানি না কোথা থেকে এসেছেন, তিনিও তার লগ ইন ডিটেলস, লগ ইন যে সমস্ত পার্টিকুলার্স আছে সেগুলো বাইরের লোককে দিচ্ছেন। অবভিয়াসলি এগুলো তো আর অন্য লোক ইন্টারেস্টেড হবে না, এগুলো পলিটিক্স রুলিং পার্টি বোধহয় ইন্টারেস্টেড হবে বা তাদের লোককে ঢোকাতে চাইছে, তাদেরকে উনি দিয়ে দিচ্ছেন। বোঝা যাচ্ছে কী ধরনের ভায়োলেশনস হচ্ছে এবং যেটাকে ওই লেভেলে যদি এগুলো ভায়োলেশনস হতে শুরু করে এবং যদি ইলেকশন কমিশন এগুলো তথ্য পেয়ে থাকে এবং নিশ্চিত তথ্য পেয়েছে, কেন ওদের কাছে তো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এখন তো ওইভাবে নেই যে আপনি ডেটা ঢুকিয়ে দিলেন আর কেউ টের পাবে না, সে ব্যবস্থা নেই, এখন সেন্ট্রালাইজড সিস্টেম। তার ফলে ইলেকশন কমিশনগুলো জানতে পারছে এবং কে কোথায় কী করছে সেগুলো তারা ধরা পড়ছে এবং এর ফলে যেটা অ্যাকশান নিয়েছে সাসপেনশন, দেখুন কী অবস্থা, এবং সঙ্গে এফআইআর, মানে এই করতে গিয়ে
পার্টির কাছ থেকে কিছু সুবিধা পেতে গিয়ে তার নিজের চাকরি। তার মানে এইখানে শাসক দলের তরফেও কিছু দেনা পাওনা প্রসঙ্গ বা চাপ কিছু থেকে থাকতে পারে বলে রাজগোপাল ধর চক্রবর্তী আশঙ্কা করছেন, অর্থাৎ শাসকের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে। দেবনারায়ণ হাইপোথেসিস দিয়ে তো কোনো কাজ, আমার রাজাগোপাল ঠিকই বলেছিল, একজন WBCS অফিসার তার লগ যদি অন্যকে শেয়ার করে তার পিছনে কি থাকতে পারে? শুধু ওই প্রশ্নটা, আর্থিক তো ইয়ে থাকতে পারে, করাপশনও থাকতে পারে। সুতরাং যারা করেছে তারা শাস্তি পায়। কিন্তু আমার একটা বক্তব্য, যে কথাটা বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, শুধু রেসিডেন্স সার্টিফিকেট না, পাসপোর্ট লাগতে গেলে লাগবে, SC সার্টিফিকেট লাগবে, SC, তাহলে সেগুলো বাতিল। কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে যে কেন আধার, কেন ভোটার। আমার প্রশ্ন তো সেটা ছিল না। এনআরসি মানে কি? একমাত্র এনআরসির প্রশ্নই নেই দাদা, এনআরসি আপনার মাথায় চলছে, কি করবে? এনআরসির প্রশ্নই নেই। তথাকথিত 2002 যার বাবা মা নাম নেই এখানে, সেখানকার কি করে হয়? 2002 এ যার বাবা মা এখানে নাম নেই, তারা কি করে হচ্ছে? আর যারা বাংলাদেশে অত্যাচার হচ্ছে, আমার প্রশ্ন কিন্তু ছিল যে কোথাও এখানে শাসক দলের স্বার্থ সিদ্ধি হচ্ছে না। আমি অরিন্দম আচার্যের কাছে আসবো। অরিন্দম দা, একেবারে FIR করার নির্দেশ পর্যন্ত দেওয়া হচ্ছে। আমি বলছি দুর্নীতি যদি এইভাবে থাকে, স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট কিভাবে সম্ভব হবে বলে মনে হচ্ছে? করা হচ্ছে কমিশন নিঃসন্দেহে। দেখুন, প্রথম কথা আমি বলি আপনাদের, সেটা হচ্ছে কি মিস্টার রাজীব কুমার, নট ডিজি, ইলেকশন কমিশন ইন দ্য ইয়ার 2023 অ্যানাউন্সমেন্ট করে স্ট্যান্ড আপ, গো কাস্ট ইউর ভোট উইদাউট ফেয়ার, উই হ্যাভ এক্সপিরিয়েন্স মোর দেন 65 ইয়ার্স। আমরা দেখেছি কি অবস্থা। মিস্টার রাজীব কুমার যদি থাকেন, আমি ফোন করেছিলাম আপনাকে, মিস্টার সৈকত বাবুকে ফোন করেছিলাম যে মানুষ ভোট দিতে পারেন না, কিন্তু আপনারা ইল্ডেড নো রেজাল্ট। এবার আপনাকে বলি, বিহারে যে দেখুন হাস্যাস্পদ 53 জন BLO-কে অ্যারেস্ট করা হয়েছে এবং 550টা টাইমস অফ ইন্ডিয়াতে লেখা দেখলাম। এবার ছেড়ে দিন, সুপ্রিম কোর্ট গত 29 তারিখে একটা রুলস দিয়েছে যে 65 লক্ষ যদি আজকে হারিয়ে যায়, তাদের খোঁজ না পাওয়া যায়, ভানু বন্দ্যোপাধ্যায় জহর স্বর্গে গিয়ে খোঁজেছিল মৃতদের, তাদেরকে আনবে কে? কারা আনবে? আপনারা আজকে 15 দিন টাইম দিচ্ছি, আপনারা সুপ্রিম কোর্টে 15 জনকে অন্তপক্ষে হাজির করুন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, আজকে মিস্টার লালু প্রসাদ যাদব আজকে ক্লাস 10 পাস করেছে, করেনি, কিন্তু সে আজকে ইংরেজি জানে না। আমি শুধু এখানে লালু প্রসাদ যাদবের কথা বললেন, দর্শকদের মনে করাবো যে তেজস্বী যাদবের 2টো ভোটার কার্ডের জন্য ইতিমধ্যে কমিশনের তরফে কিন্তু নোটিশ গেছে।